আচ্ছা, আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব। সেই টপিকটার হচ্ছে নাম মলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স। মলিকিউলার অ্যাট্রাকশন ফোর্স। এখন নামটা এতটা গালভরা, কিন্তু কিন্তু এই ব্যাপারটার সঙ্গে আমরা সবাই মোটামুটি খানিকটা পরিচিত। কি না, আমরা কোনো সাবস্টেন্স বা কোনো ম্যাটারের নর্মালি তিনটা স্টেটের কথা বলি। একটা স্টেট হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, 2 নম্বর হচ্ছে গ্যাস। তাহলে মানে কোনো সাবস্টেন্স এই তিনটে স্টেটে থাকতে পারে। ফর এক্সাম্পল সবাই যদি বলি যে জল হচ্ছে লিকুইড, ওয়াটার ভেপার হচ্ছে গ্যাস, আর আইস হচ্ছে জলের সলিড। এখন এই তিনটে মানে একই মলিকুলের এই যে তিনটে স্টেট, এইরকমই তিনটে স্টেট হয় কেন না, খুব প্রিলিমিনারি জ্ঞান এগুলো, যে একই মলিকুলের তিন রকম স্টেট কেন হয় না, মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কতটা, ওই দেখ সেই অ্যাট্রাকশন ফোর্স। তাহলে যখন মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স ম্যাক্সিমাম, যখন অ্যাট্রাকশন ফোর্স ম্যাক্সিমাম তখন সে সলিড স্টেটে থাকে। যখন সেই অ্যাট্রাকশন ফোর্স খানিকটা কমে গেল তখন সে লিকুইড স্টেটে থাকে। আর যখন অ্যাট্রাকশন ফোর্স মানে মলিকুল মানে এই একটা মলিকুল, এই একটা মলিকুল, এই একটা মলিকুল, এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স যখন সব থেকে কম তখন সেটা হচ্ছে গ্যাস। তাহলে আমি একটা কথা বলতে পারি, সলিড মানে এরকম করে বলতে পারি মলিকুলগুলো খুবই ক্লোজ, মানে ওদের মধ্যে অ্যাট্রাকশনটা খুব বেশি, মানে এরকম যদি বলি এটা হচ্ছে একটা সলিড। লিকুইড মানে এদের মধ্যে স্পেসটা একটু আছে, মানে অ্যাট্রাকশন ফোর্সটা একটু হয়তো কমে গেছে। আর গ্যাসিয়াস মানে তারা আরো দূরে দূরে আছে, ওদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা মিনিমাম। আমরা এইভাবে কোনো সাবস্টেন্সের তিনটে স্টেটকে মোটামুটি এরকম ভাবে একটা বলতে পারি। এবারে জাস্ট একটু এখন থেকে জেনে রাখার জন্য, গ্যাসের মধ্যে আবার আমরা উচ্চ মাধ্যমিকে যা পড়েছি, মানে আইডিয়াল গ্যাস একটা টার্ম আছে। আইডিয়াল গ্যাস মানে এই গ্যাস মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা জিরো, মানে কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই। তো মানে ওরকম তো কিছু হয় না, ওই জন্য ওকে বলা হয় আইডিয়াল গ্যাস। তাহলে এইটা গেল গিয়ে না না মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কিরকম থাকে, জাস্ট একটা কোয়ালিটেটিভ আইডিয়া যেটা দিয়ে আমরা এই তিনটে স্টেটকে বলতে পারি। এখন দেখ, আমরা ক্লাস 9-10 এরকমই ডেফিনেশন পড়েছিলাম। একটা হচ্ছে মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক, মেল্টিং পয়েন্ট, আর একটা পড়েছিলাম বয়েলিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট। তাহলে মেল্টিং পয়েন্ট মানে এরকম বলতে পারি সলিড আর লিকুইডের জাংশনে আছে। ভালো করে শুনে নি। তাহলে আমরা কি বলছি, সলিড আর লিকুইড ওদের জাংশনে থাকে মেল্টিং পয়েন্ট, মানে সলিড মেল্ট হয়ে লিকুইডে কনভার্ট হলো। লিকুইড যখন গ্যাসে কনভার্ট হচ্ছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টিটাই হচ্ছে বয়েলিং পয়েন্ট। তাহলে লিকুইড গ্যাসে কনভার্ট হচ্ছে, সেইখানে এই টার্মটা আসছে বয়েলিং পয়েন্ট। এখন উচ্চ মাধ্যমিকের কথা বাদ দে, ক্লাস 9-এ বয়েলিং পয়েন্টের ডেফিনেশনটা হয়েছিল পড়া, সেইটাকে আমাদের ভালো করে এখন একটু মানে রিকাল্টিভেট করতে হবে, একটু ভালো করে বুঝতে হবে যে বয়েলিং পয়েন্ট ব্যাপারটা কি। বয়েলিং পয়েন্টের ডেফিনেশন যদি এরকম করে একটু বলি যে
যে টেম্পারেচারে দারুণ কনসেপ্ট একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিন। যে টেম্পারেচারে কোনো লিকুইড ফুটে গ্যাসে কনভার্ট হচ্ছে, যে টেম্পারেচারে কোনো লিকুইড ফুটে গ্যাসে কনভার্ট হচ্ছে এবং এন্টায়ার লিকুইডটা মানে সমস্ত লিকুইডটা গ্যাসে কনভার্ট না হওয়া পর্যন্ত ওই টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, সেই টেম্পারেচারটাকে বলা হয় তার বয়লিং পয়েন্ট। তারপরে ওরকম তো একটা আছেই যে স্থির চাপে 1 অ্যাটমসফিয়ার প্রেসার হেনা তেনা, ওই কন্ডিশনগুলো সবসময় আছে। কিন্তু আমাদের বক্তব্য কি তাহলে, একটা টেম্পারেচারে লিকুইড গ্যাসে কনভার্ট হচ্ছে, তার মানে আমরা বলতে পারি লিকুইডের মধ্যে যেটুকু ইন্টারমলিকুলার ফোর্সটা আছে, তাহলে ভালো করে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে লিকুইড গ্যাসে কনভার্ট হচ্ছে তো টেম্পারেচার লাগছে কেন, মানে টেম্পারেচারের প্রয়োজনীয়তাটা কি। যদি এরকম করে একটু চিন্তা করি তাহলে উত্তরটা এরকম করে আসবে। দেখ, আমরা কি বলেছি না, লিকুইডের মধ্যে মানে লিকুইড কন্ডিশনে মলিকুলের মধ্যে খানিকটা অ্যাট্রাকশন ফোর্স আছে এবং গ্যাসিয়াস স্টেটের মধ্যে সেই অ্যাট্রাকশন ফোর্সটা খুবই কম। তার মানে এই অ্যাট্রাকশন ফোর্সটাকে ওভারকাম করতে হবে, মানে এই মলিকুলগুলোকে আরো দূরে দূরে সরিয়ে দিতে হবে, তবে লিকুইড গ্যাসে কনভার্ট হবে। তাহলে যে অ্যাট্রাকশন ফোর্স আছে তাকে ব্রেক করতে হবে। সেই ব্রেক করা মানে সাম এনার্জি হ্যাজ টু বি সাপ্লাইড। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এই মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটাকে ব্রেক করার জন্য টেম্পারেচার প্রোভাইড করতে হচ্ছে। এবং তাহলে আমরা বলতে পারি যে লিকুইডের মধ্যে, যে সাবস্টেন্সের লিকুইডের মধ্যে, সমস্ত সাবস্টেন্সের লিকুইডের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স কিন্তু মোটেই সমান নয়। যার ইন্টারমলিকুলার ফোর্সটা বেশি লিকুইডের মধ্যে, তাকে গ্যাসে কনভার্ট করতে গেলে বেশি এনার্জি সাপ্লাই করতে হবে, ফলে তার বয়লিং পয়েন্ট বেশি। এই দেখ, আমরা এবারে কোয়ালিটেটিভ ডেসক্রিপশনে আসছি, কার বয়লিং পয়েন্ট বেশি কার বয়লিং পয়েন্ট কম। আমরা জানি সমস্ত লিকুইডের মানে বয়লিং পয়েন্ট সব সমান নয়। জলের বয়লিং পয়েন্ট 180 ডিগ্রি, টলুইন বা জাইলিন এই ধরনের অর্গানিক মলিকুলের বয়লিং পয়েন্ট জলের থেকে অনেকটা বেশি হয়, ইথারের বয়লিং পয়েন্ট অনেক কম হয়। তাহলে কার কম কার বেশি সেইটা ডিপেন্ড করছে লিকুইড কন্ডিশনে ওদের মধ্যে এই ইন্টারমলিকুলার ফোর্সটা কেমন। তাহলে আবারও বলছি, বয়লিং পয়েন্টের ডেফিনেশনটা এইটাই যে বয়লিং এর সঙ্গে ইভাপোরেশনের পার্থক্যটা ভালো করে আবার বুঝবি না। ইভাপোরেশন হয় ইভাপোরেশন কোনো মানে যে কোনো সময় পুকুরের জল কমতে থাকছে, যে জল মানে কোনো পাত্র থেকে ইভাপোরেট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু বয়েল নয়। ইভাপোরেশন মানে হচ্ছে লিকুইডের উপরের সারফেস থেকে মলিকুলগুলো ইভাপোরেট হয়ে মানে গ্যাসিয়াস স্টেটে উপরের দিকে উঠে যাচ্ছে। সেটা যে কোনো টেম্পারেচারে হতে পারে, কম বেশি এটসেট্রা তার রেট হতে পারে। কিন্তু বয়েলিং মানে হচ্ছে মলিকুলটার মানে লিকুইডের সমস্ত জায়গা থেকেই মলিকুল গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত কোনো কন্টেনারে লিকুইড আছে, আমি এখানে তাপ দিচ্ছি, হিট অ্যাপ্লাই করছি, এখান থেকে উপরের দিকে উঠে যাচ্ছে গ্যাস হয়ে, যেই এটা ফোটা শুরু হলো এই লিকুইডের টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেল। এখানে যতই হিট দেই না কেন এর টেম্পারেচার কিন্তু বাড়বে না, কারণ বয়লিং পয়েন্টে পৌঁছে গেলে সেই লিকুইডের টেম্পারেচারটা ফিক্সড হয়ে যায়, সে কিন্তু আর বাড়বে না। পুরো লিকুইডটা গ্যাসে কনভার্ট হওয়া পর্যন্ত ওর টেম্পারেচার আর বাড়বে না। এই
প্রিলিমিনারি কন্ডিশনগুলো, প্রিলিমিনারি বক্তব্যগুলো যেন আমাদের মাথাতে থাকে। তাহলে আমাদের এবারে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা কি বুঝবো, কি পড়ব? আমরা প্রথমে এই বয়েলিং পয়েন্ট নিয়েই আমরা বেশ কিছুটা ডিসকাশন করব, তারপরে আমরা অল্প কিছু মেল্টিং পয়েন্ট সম্বন্ধে কম্পেয়ার করব। তাহলে বয়েলিং পয়েন্ট মানে লিকুইড উইল বি কনভার্টেড টু গ্যাস। তাহলে আমরা কি বলছি না, লিকুইড স্টেটে মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স থাকে তাকে ওভারকাম করতে হবে। তাহলে কি ধরনের অ্যাট্রাকশন ফোর্স থাকে সেইটা সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে মলিকুল দুটো মলিকুলের মধ্যে যে ধরনের অ্যাট্রাকশন ফোর্স থাকে সেই অ্যাট্রাকশন ফোর্স তিন ধরনের জেনারেলি হতে পারে। একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, দু নম্বর হচ্ছে ডাইপোল অ্যাট্রাকশন, যার আরেকটা নাম হচ্ছে লন্ডন ডিসপারশন ফোর্স। আমরা ডিসকাস করব যে লন্ডন ডিসপারশন ফোর্স বা ডাইপোল অ্যাট্রাকশন কি। ডাইপোল মোমেন্টের সঙ্গে ডাইপোল অ্যাট্রাকশনের একটা পার্থক্য আছে। আর তিন নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। এই তিনটে জিনিসই আমরা ডিটেলসে আমরা ডিসকাশন করব। তার মধ্যে দেখ, ডাইপোল মোমেন্ট নিয়ে আর আমরা বেশি কিছু বলবো না। ডাইপোল মোমেন্ট আমরা গত দুটো ক্লাসে পড়েছি কি না, একটা কোনো অর্গানিক বা যে কোনো মলিকুলের মধ্যে পার্মানেন্টলি, টার্মটা ভালো করে শোন, পার্মানেন্টলি একদিকে প্লাস চার্জ একদিকে মাইনাস চার্জ ক্রিয়েট হতে পারে ডিউ টু রেজোনেন্স, ডিউ টু কনজুগেশন এটসেট্রা, ডিউ টু ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে এই ধরনের বা ডিউ টু অ্যাটেন দ্য অ্যারোমেটিসিটি, তাহলে এই ধরনের কন্ডিশনগুলো হওয়ার জন্যে কোনো মলিকুলের মধ্যে পার্মানেন্টলি, এই টার্মটার উপরে আবার এমফাসাইজ করছি, পার্মানেন্টলি চার্জ সেপারেশন হতে পারে। ফলে কি হবে না, এই প্লাস থেকে মাইনাসের দিকে একটা ফোর্স অ্যাক্টিং করবে, একেই বলা হয় ডাইপোল মোমেন্ট। তাহলে অবভিয়াসলি একটা মলিকুলের মধ্যে যদি এদিকে প্লাস মাইনাসের জন্য এরকম ডাইপোল মোমেন্ট তৈরি হয়, তাহলে অবভিয়াসলি ও অন্য একটা মলিকুলের এটা যদি মাইনাস সেন্টার হয়, যদি তাহলে তার ঠিক এখানে প্লাস সেন্টারের সঙ্গে অ্যাট্রাকশন হবে। তাহলে এই অ্যাট্রাকশনটা তৈরি হচ্ছে কেন না, এই মলিকুলের মধ্যে ডাইপোল মোমেন্ট আছে বলে। তাহলে আমরা দেখ, ঠিক যে কথাটা আমরা পড়ছিলাম ওই অ্যালকিল সায়ানাইড আর অ্যালকিল আইসোসায়ানাইড, এদের ক্ষেত্রে সায়ানাইড মলিকুলের ক্ষেত্রে হাই ডাইপোল মোমেন্ট আছে। ফলে সায়ানাইড মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি কম্পেয়ার টু আইসোসায়ানাইড। ফলে সায়ানাইডের বয়েলিং পয়েন্ট বেশি হয় দেন আইসোসায়ানাইড। আমরা ওই কথাটাই বলেছিলাম যে আইসোসায়ানাইডের ডাইপোল মোমেন্ট কম বলে আইসোসায়ানাইড মলিকুলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কম, ফলে ওরা খুব সহজেই ইভাপোরেট করতে পারে। ওই জন্যই আইসোসায়ানাইডের গন্ধটা আমরা নাকে পাই, কারণ ওই মলিকুলের মধ্যে ডাইপোল মোমেন্ট কম বলে মলিকুলার অ্যাট্রাকশন কম, ফলে ও উদ্বায়ী বা ভোলাটাইল হয়ে নাকের ভেতরে ঢুকতে পারে বলেই ওর গন্ধটা আমরা পাই। বেসিক কেমিস্ট্রি হচ্ছে কিন্তু এইটা, বেসিক সায়েন্স হচ্ছে এইটা। তাহলে আমরা কি বুঝলাম, কোনো মলিকুলে ডাইপোল মোমেন্ট থাকলে জেনারেলি তার বয়েলিং পয়েন্ট বেশি হয়। তার কি কারণ
ডাইপোল মোমেন্ট থাকা মানে মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বাড়ে, সো টু সেপারেট দেম ইউ হ্যাভ টু সাপ্লাই হাই অ্যামাউন্ট অফ এনার্জি, সো দ্য বয়েলিং পয়েন্ট উইল বি হায়ার। এইটা হচ্ছে গিয়ে বক্তব্য। তাহলে প্রথম আমরা এটা নিয়ে আর কিছু বলবো না, ডাইপোল মোমেন্ট কি সেটা আমরা অলরেডি আগের দুটো ক্লাসে পড়ে ফেলেছি। তাহলে যে মলিকুলের স্বভাবতই ডাইপোল মোমেন্ট বেশি হবে তার বয়েলিং পয়েন্ট জেনারেলি বেশি হওয়া উচিত। সমস্ত কিছুতে এক্সেপশন আছে, এইটা আপাতত আমরা জেনে রাখছি। বেশ, 2 নম্বর কেস, ডাইপোল অ্যাট্রাকশন বা লন্ডন ডিসপারশন ফোর্স। এইটা কি জিনিস, এইটা সম্বন্ধে আমাদের খুব ঠান্ডা মাথাতে ভালো করে এই কনসেপ্টটা বুঝতে হবে। না দেখ, কোনো মলিকুলের মধ্যে ট্রানজিয়েন্ট চার্জ সেপারেশন হতে পারে। টার্মটা ভালো করে দেখ, ট্রানজিয়েন্ট, TRANSIENT, ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্টের সব থেকে সহজতম বাংলা হচ্ছে ক্ষণিকের জন্য বা তাৎক্ষণিক। তাৎক্ষণিক আমরা ডাইপোল মোমেন্টে বলেছি এটা পার্মানেন্ট, কথাটা ভালো করে বোঝ। তাহলে কোনো মলিকুলের মধ্যে ট্রানজিয়েন্ট চার্জ সেপারেশন হতে পারে। ট্রানজিয়েন্ট একটা এক্সাম্পল দেই, না হলে একটু বোঝানোটা মুশকিল হবে। কি, আমরা যদি এরকম একটা মলিকুলের এক্সাম্পল নেই, ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইড। ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইড। এখন প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দিই যে এই যে আমরা বলছি বয়েলিং পয়েন্টের সঙ্গে এই তিনটে প্যারামিটারের সম্পর্ক আছে, ডাইপোল মোমেন্ট, ডাইপোল অ্যাট্রাকশন, হাইড্রোজেন বন্ডিং। এবারে কোন এফেক্টটা কোন মলিকুলে কতটা প্রমিনেন্ট সেইটার অ্যাকচুয়ালি কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট তো আমরা করতে পারছি না। আমরা অর্গানিক কেমিস্ট, আমরা কি করব না ফ্যাক্ট দেখব, না আমরা আগে রেজাল্টটা দেখব, এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট দেখে আমরা সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। কি সেটা না, ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট বলছে কার্বন টেট্রাক্লোরাইডের বয়েলিং পয়েন্ট হাই। কি ইন্টারেস্টিং দেখ, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইডের বয়েলিং পয়েন্ট হাই, বেশি। অলদো যদিও আমরা আগের ক্লাসে অলরেডি পড়ে ফেলেছি যে কার্বন টেট্রাক্লোরাইডের ডাইপোল মোমেন্ট অলমোস্ট 0, কিন্তু ক্লোরোফর্মের সাম অ্যামাউন্ট অফ ডাইপোল মোমেন্ট আছে। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের ডাইপোল মোমেন্ট কেন 0 হচ্ছিল, এরকম করে বলছিলাম যে তিনটে CCl বন্ডের মিলিত গ্রুপ মোমেন্ট একটা CCl বন্ডের বন্ড মোমেন্টের ঠিক সেম এবং অপোজিট হয়, ফলে একে অপরকে নালিফাই করে, ফলে কার্বন টেট্রাক্লোরাইডের ডাইপোল মোমেন্ট 0 হয়। তাহলে যদি কার্বন টেট্রাক্লোরাইডের ডাইপোল মোমেন্ট 0 হয়, তাহলে ক্লোরোফর্মের তুলনায় তার তো বয়েলিং পয়েন্ট কম হওয়া উচিত, কারণ ডাইপোল মোমেন্টের জন্য তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের মলিকুলার অ্যাট্রাকশনটা কম হওয়া উচিত, যেহেতু এর ডাইপোল মোমেন্ট প্রায় 0। কিন্তু না, এক্সপেরিমেন্টাল বলছে ফ্যাক্ট কার্বন টেট্রাক্লোরাইডের বয়েলিং পয়েন্ট বেশি। তাহলে এর পিছনে কি কারণ, না নিশ্চয়ই ডাইপোল মোমেন্ট ছাড়া অন্য কোনো ফোর্স অ্যাক্টিং করছে, সাম আদার ফোর্স মাস্ট বি দেয়ার বিহাইন্ড দিস। সেই ফোর্সটা কি না লন্ডন ডিসপারশন ফোর্স। কি সেই জিনিসটা, না এই কার্বন টেট্রাক্লোরাইড এই মলিকুলটা দিয়ে বেস্ট এক্সাম্পল দেওয়া যায়। একটা এরকম করে ভাব যে মাঝে একটা কার্বন অ্যাটম আছে, টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এরকমই করে
বাকি তিন দিকে তিনটে ক্লোরিন ছড়িয়ে আছে। কিরকম করে ভাববি জিনিসটাকে, এরকম করে একটু চিন্তা করে, একদম গোড়ার কনসেপ্ট। জাস্ট জাস্ট নিজেরা ভাব যে মাঝখানে একটা মাটির কাদার বল তৈরি করলি, একটা মাঝখানে মাটির কাদার বল, মানে যেমন করে হয় না যে একটা মাটির একটা গোল বল তৈরি করলাম, সেখান থেকে সরু 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 লাঠি দিয়ে চারদিকে চারটে সমান দৈর্ঘ্যের যে মানে লাঠিকে ওই কাদার তালের সঙ্গে যুক্ত করে দিয়ে একটা টেট্রাহেড্রাল তৈরি কর। মানে এরকম জায়গায় একটা কাদার তাল আছে, ওপরে একটা লাঠি দিলি, একটা এদিকে একটা এদিকে একটা এদিকে, ওই লাঠির ওপরে যেখানে শেষ ওখানে আরো একটা করে কাদার তাল দিয়ে দে। তাহলে কি হলো, মাঝখানেরটা কার্বন, এই বন্ড করে ক্লোরিন, ওই বন্ড করে ওই কাদার তালটাও ক্লোরিন, এই কাদার তালটাও ক্লোরিন, এই কাদার তালটাও মানে ক্লোরিন। তাহলে এরকম একটা স্ট্রাকচার তৈরি করলি। এবারে একটা মলিকুলের ভলিউম আছে, যে কোনো মলিকুলের একটা ভলিউম আছে, এটার ভলিউমটা কিরকমই হবে না, এই পুরো জিনিসটাকে তুই ভাব একটা পাতলা কাপড় দিয়ে যদি জড়িয়ে দিস, একটা পাতলা কাপড় দিয়ে যদি জড়িয়ে দিস, তাহলে চিন্তা করে একটা গোল মতো বল তৈরি হবে, একটা গোল মতো বল তৈরি হবে। এই যে গোলাকার জিনিসটা সাদা কাপড় দিয়ে, যে কোনো কাপড় দিতে পারিস, এই যে সাদা কাপড়টা উপরের দিকে যে জড়িয়ে দিলি, তার মানে এই যে একটা গোল মতো অবয়ব তৈরি হলো, তাহলে এইটাই হচ্ছে রিয়েল কার্বন টেট্রাক্লোরাইড মলিকুল। তাহলে এই যে পুরো কাপড়টা বলের ওপরে আছে, এইটাকে বলবো ওই মলিকুলের সারফেস এরিয়া। কি আমরা বলবো, এই ওপরের পুরো কাপড়টাকে আমরা বলবো ওই মলিকুলের সারফেস এরিয়া। কি ইন্টারেস্টিং কনসেপ্ট দেখ, সারফেস এরিয়া। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড মলিকুলের এই গোল বলের সেন্টারে আছে কার্বন, সারফেসের চারটে পয়েন্টে আছে ক্লোরিন, টোটাল সারফেসের চারটে ডিফারেন্ট পয়েন্টে আছে ক্লোরিন। মানে এরকমই দেখ, এই পয়েন্টে আছে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। ডাইপোল মোমেন্ট মানে পুরো মলিকুলটার এজ এ হোল প্রপার্টি, সেটা জিরো বলেছি। কিন্তু এবারে চিন্তা কর যে এই মলিকুলটার এই সারফেসে, এই মলিকুলটার সারফেসে এইটুকু জায়গাতে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে ক্লোরিন। কে আছে? একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে ক্লোরিন। তাহলে এ যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হয়, এর পাশে যে আরেকটা কার্বন টেট্রাক্লোরাইড এরকম যে মানে মলিকুল আছে, এ ইলেকট্রোনেগেটিভ, এ কি চাইবে, পাশের মলিকুলের ওর ঠিক নিয়ারার সারফেস, মানে ওর ঠিক কাছের ওই মলিকুলের সারফেসের যে অংশটা আছে সেখানে অপোজিট চার্জ ক্রিয়েট করতে চাইবে। মানে ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ বলে ও সবসময় ডেল মাইনাস যদি হয়, এই ঠিক পাশের মলিকুলের ওর নিয়ারার সারফেসে ও একটা ডেল প্লাস চার্জ তৈরি করতে চাইবে। যেই এই মলিকুলটার পাশের মলিকুলের এই সারফেসে ডেল প্লাস চার্জ তৈরি হলো, অটোমেটিক্যালি ঠিক উল্টো দিকে ডেল মাইনাস চার্জ তৈরি হবে। যেই এখানে ডেল মাইনাস চার্জ তৈরি হয়ে গেল, তার পাশের মলিকুলে এখানে আবার ডেল প্লাস চার্জ তৈরি হবে। তাহলে এই যে চার্জটা ক্রিয়েট হচ্ছে, এই চার্জটা সম্পূর্ণ ট্রানজিয়েন্ট, মানে ক্ষণিকের মতো। এই দুটো মলিকুল যত সময় এরা এর কাছাকাছি আছে, কারণ
মলিকুল কিন্তু ফিক্স থাকে না, সে কিন্তু অলওয়েজ কি না মোশনে আছে। অলওয়েজ কোথায় আছে? মোশনে আছে। তাহলে এই মলিকুলটার পাশে মানে এই জায়গাতে যেই এই মলিকুলটা এলো, এর এই সারফেসে ডেল প্লাস চার্জ, ঠিক সঙ্গে সঙ্গে তাহলে অটোমেটিক্যালি তার উল্টো দিকে ডেল মাইনাস চার্জ, এর পাশে এইটা। এবারে এরকম করে পুরো জিনিসটা কি হচ্ছে? র্যান্ডামলি ঘুরছে। ফলে এই যে সারফেসের উপরে, মলিকুলের সারফেসের উপরে পাশের মলিকুলের জন্য, পাশের মলিকুলের জন্য মলিকুলের সারফেসে এই যে ক্ষণিকের জন্য একটা চার্জ তৈরি হচ্ছে, এটাকেই বলা হচ্ছে লন্ডন ডিসপারশন ফোর্স বা ডাইপোল অ্যাট্রাকশন। ফলে এই যে অপোজিট চার্জ তৈরি হচ্ছে, ফলে এদের মধ্যে অ্যাট্রাকশন আসছে, এইটাকেই বলা হচ্ছে ডাইপোল অ্যাট্রাকশন বা লন্ডন ডিসপারশন ফোর্স। তাহলে আবারও বলছি, পুরো জিনিসটা ডিপেন্ড করছে কি না ট্রানজিয়েন্ট, এবং সেইটা কোথায় তৈরি হচ্ছে? মলিকুলের সারফেসের উপরে। মলিকুলের সারফেসের উপরে ট্রানজিয়েন্ট চার্জ সেপারেশন বা ট্রানজিয়েন্টলি চার্জ ক্রিয়েট হচ্ছে পাশের মলিকুলের সারফেসে কোনো একটা অ্যাটম থাকার জন্য। মানে এখানে ক্লোরিন আছে বলে এখানে এইটা হচ্ছে গিয়ে রিয়েল কনসেপ্ট। এই কনসেপ্টটাকে এবারে যদি আরো একটু সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাই, কি আমরা দেখতে পাবো না, যত বেশি করে এই রকমই ট্রানজিয়েন্ট চার্জ ক্রিয়েট হবে, তত বেশি করে মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন তৈরি হবে। দেখ, আমরা এবার আস্তে আস্তে পুরো ব্যাখ্যার মধ্যে ঢুকছি, রিয়েল এক্সাম্পলের মধ্যে ঢুকছি। যত এই ট্রানজিয়েন্ট চার্জ ক্রিয়েশনটা বেশি হবে, তো তাহলে তত মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা তত বাড়বে। ফলে তাকে সেপারেট করতে বেশি এনার্জি সাপ্লাই করতে হবে, বা সেই লিকুইডের বয়েলিং পয়েন্ট বেশি হবে। একদম সোজা কথা। তাহলে কোন প্যারামিটারের উপরে ডিপেন্ড করবে চার্জ সেপারেশনটা কি? তাহলে আমরা যে বললাম যে এই চার্জ সেপারেশনটা বা এই ট্রানজিয়েন্ট চার্জটা সারফেসের উপরে তৈরি হচ্ছে, ফলে আমাদের এক এবং একমাত্র মেন যে পয়েন্টটার উপরে লন্ডন ডিসপারশন ফোর্স বা ডাইপোল অ্যাট্রাকশনটা যে মানে ডিপেন্ড করবে, ওইটাকে বলবো কোন মলিকুলের সারফেস এরিয়া। কোন মলিকুলের সারফেস এরিয়া মানে ওপরের তলটা কতটা, মানে একটা ছোট, মানে গ্রামে যে ঢালাই বল খেলা হয় তার সারফেস এরিয়ার তুলনায় ফুটবলের সারফেস এরিয়া বড়, আবার শপিং মলে যে বড় বল পড়ে থাকে তার সারফেস এরিয়া আরো বড়। যার সারফেস এরিয়া যত বড় হবে, তার চার্জ ট্রানজিয়েন্ট চার্জ সেপারেশন বা ট্রানজিয়েন্ট চার্জ তৈরিটা তত তার প্রবাবিলিটি বেশি হবে, কারণ এখানে তৈরি হতে পারে, এখানে হতে পারে। তাহলে তত মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স তত বেশি হবে। তাহলে এখন আমাদের কাছে ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড, এই দুটো মলিকুলের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইডের সারফেস এরিয়া বেশি। কারণ এখানে তিনটেই সিসিএল বন্ড, তার লেন্থটা বেশি, সিসিএল বন্ডের লেন্থটা বেশি, আর একটা সিএইচ বন্ড যেই হলো তার লেন্থ যেই কমে গেল, ফলে তার সারফেস এরিয়াটা কমে গেল। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের সারফেস এরিয়া বেশি হওয়ার জন্য সেখানে হাই অ্যামাউন্ট অফ লন্ডন ডিসপারশন ফোর্স ক্রিয়েট হবে। তাহলে সেখানে ডাইপোল অ্যাট্রাকশনটা বেশি হবে, এবং সেই জন্যই তাকে সেপারেট করতে বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। সো ইটস বয়েলিং পয়েন্ট উইল বি হায়ার দেন ক্লোরোফর্ম। তাহলে আবার বলছি, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইডের
বয়লিং পয়েন্ট কেন বেশি? তার কারণটা হচ্ছে ক্লোরোফর্মের তুলনায় কার্বন টেট্রাক্লোরাইডের সারফেস এরিয়া বেশি। সারফেস এরিয়া বেশি হওয়ার জন্য ট্রানজিয়েন্ট লন্ডন ডিসপারশন ফোর্সটা বেশি তৈরি হচ্ছে। সারফেস এরিয়ার জন্য ট্রানজিয়েন্ট লন্ডন ডিসপারশন ফোর্সটা বেশি তৈরি হচ্ছে, ফলে মলিকুলার অ্যাট্রাকশনটা কার্বন টেট্রাক্লোরাইডের মলিকুলের মধ্যে বেশি। মলিকুলার অ্যাট্রাকশনটা কার্বন টেট্রাক্লোরাইডের মলিকুলের মধ্যে বেশি দেন ক্লোরোফর্ম, সেই জন্য ওর বয়লিং পয়েন্ট বেশি। কার না? কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে আমরা আশা করছি যে এই লন্ডন ডিসপারশন ফোর্স এই ব্যাপারটা আমরা বোঝাতে পারছি। তাহলে আমরা আজকের ক্লাসের এক এবং একমাত্র মানে সামারিটা কি, যা দুটো বা তিনটে বা যে যদি সিরিজ অফ মলিকুল দেয় তাদের প্রথম দেখব মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট যদি কম্পারেবল হয়, অবভিয়াসলি দুটো মলিকুলার ওয়েট যদি ডিফার করে, যার মলিকুলার ওয়েট বেশি তার বয়লিং পয়েন্ট বেশি হয়। কিন্তু যদি মলিকুলার ওয়েট কম্পারেবল রেঞ্জের মধ্যে থাকে, তবে আমরা কি দেখব না, যার সারফেস এরিয়া বেশি হবে তার বয়লিং পয়েন্ট বেশি হয়। মোর সারফেস এরিয়ার জন্য হাই অ্যামাউন্ট অফ লন্ডন ডিসপারশন ফোর্স ক্রিয়েট হয়, কারণ এটা সারফেসের প্রপার্টি, ট্রানজিয়েন্ট প্রপার্টি, ফলে তার বয়লিং পয়েন্ট বেশি হয়। যেটা আমরা একটা মানে তোদের উদ্দেশ্যে কোশ্চেন দিয়ে শেষ করব, একই মলিকুল যদি তার ব্রাঞ্চ থাকে, এই মনে কর CH2CH3, এটা হচ্ছে নরমাল পেন্টেন, আর যদি এরকমই হয় ব্রাঞ্চ হয়ে যায়, মানে হাইড্রোকার্বনের কথা বলছি, এটা নাম হচ্ছে আইসোপেন্টেন, আর যদি এরকমই হয়ে যায় CH3CH3CH3, এটা নাম হচ্ছে নিওপেন্টেন। তাহলে এদের মলিকুলার ওয়েট সেম, তাহলে কার বয়লিং পয়েন্ট বেশি হবে, কার বয়লিং পয়েন্ট কম হবে, সেটা তোরা একটু ভাব, যে কার সারফেস এরিয়া বেশি। যার সারফেস এরিয়া বেশি হবে তার বয়লিং পয়েন্ট বেশি হবে। তাহলে কোশ্চেন হচ্ছে এই ধরনের মলিকুলগুলোর ক্ষেত্রে এটা লিনিয়ার চেন, এগুলো ব্রাঞ্চ, তাহলে এর থেকে এখানে ব্রাঞ্চ বেশি হলো, এখানে আরো ব্রাঞ্চিংটা বেশি হলো। ব্রাঞ্চিং যদি বেশি হয়, সারফেস এরিয়া কমবে না বাড়বে, সেটা তোরা চিন্তা কর। মানে এর তুলনায় এর সারফেস এরিয়া বেশি না এর তুলনায় এর সারফেস এরিয়া বেশি, তোরা সেইটা একটু ভাব। আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব।